প্রথমেই সরি সরি সরি, কারণ আমি খুব ইরেগুলারভাবে ভিডিও দিচ্ছি, আর যেটা দেওয়া উচিত নয়, কারণ একটা এডুকেশনাল ভিডিও এগুলো। তো সেখানে তো কিছু প্রবলেমের জন্য এটা হয়েছে, যে দেখতে পাচ্ছ হয়তো আমার কাছে মাইক নেই, মাইকটার প্রবলেম দেখা দিয়েছে। আর তাছাড়াও কিছু ফ্যামিলি প্রবলেম ছিল, তো সব টেকনিক্যাল প্রবলেম, ফ্যামিলি প্রবলেম এত এসে গেছিলো যে আমি ভিডিও শ্যুটই করতে পারিনি, ঠিক আছে। তো আমার মনে হলো এগুলো তোমাদের জানা দরকার, কারণ তোমরা যারা দেখছো আর যারা ফলো করে করছো অঙ্কগুলো, তাদের হয়তো অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো এটা মেকআপ করার, অনেক দিন মানে কোনো ক্লাসেরই কোনো ভিডিও দিতে পারিনি, তো আমি চেষ্টা করবো এটা মেকআপ করার, ঠিক আছে। কম্বিনেশনের আমাদের একটি ক্লাস হয়েছে, রাইট। আর পরের ক্লাসটা তো হওয়ার আগে এসব হয়ে গেল, ঠিক আছে। ইভেন আমারও একটু শরীরটা খারাপ ছিল মাঝখানে। তো যাই হোক, তো এরকম ব্যাপার স্যাপার হয়েছে, তো আজকে আর সময় নষ্ট করছি না, ঠিক আছে। ওয়েলকাম, গুড মর্নিং। আর আজকে আমরা যেটা করবো সেকেন্ড ক্লাস, আমাদের আগের দিনের কিছু ফর্মুলা আমরা শিখেছিলাম, যেগুলো হচ্ছে এনসিআর দিয়ে, রাইট। এনসিআর দিয়ে যে ফর্মুলাগুলো শিখেছিলাম ওগুলোকে আসলে ঠিক ফর্মুলা না, মানে এনসিআরটাই ফর্মুলা। বাকি যেগুলো আমরা শিখেছিলাম যে এনসিআর প্লাস এনসি এন মাইনাস আর, এনসি আর মাইনাস ওয়ান, বা এনসিআর বাই এনসিআর মাইনাস ওয়ান দিয়ে যেগুলো শিখেছিলাম, সেগুলো হচ্ছে ওই ফর্মুলা থেকেই ক্যালকুলেশন করে করে ওগুলো আনা, রাইট। তো ওগুলো ঠিক ফর্মুলা নয়, ফর্মুলাটা বলবো আমি এনসিআরটা। তো আমরা যদি দেখতে যাই, আমরা একটাই ফর্মুলা যা শিখেছি, আর বাকি ওগুলোর কিছু প্রকার আমরা শিখেছি, রাইট। তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পরের ফর্মুলাগুলো। পরের ফর্মুলাতে যে থাম্বনেলে তারা দেখেছো, তোমরা যখন এসছো থাম্বনেলে নিশ্চয়ই দেখেছো, আমি লিখেছি রিচ কম্বিনেশন। কেন লিখেছি রিচ কম্বিনেশনটা? কোনো টার্ম মানে সাইন্টিফিক টার্ম না, মানে কোনো বইতে এরকম ছিল না, এটা আমার দেওয়া নাম রিচ কম্বিনেশন। কেন নামটা দেয়? কারণ এইখানে একটা তুমি বড়লোকি ব্যাপার দেখতে পাবে, মানে মানে আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমার সাথে এরকম হয় না, ঠিক আছে। মানে তুমি সেন্সটাই বুঝতে পারবে, এটা মনে রাখার জন্যই লিখেছি। এখানে যখন লেখা আছে রিচ কম্বিনেশন, যদি রিচ ফ্যামিলি থেকে দেখো ভিডিওটা, তো মানে কিছু বাজে মনে করো না, মানে ওরকম করে আমি বলতে চাইছি না, ব্যাপারটা বুঝবে, দেখলেই বুঝে যাবে যে কেন ব্যাপারটা বলছি। আমাদের কি হয়, কোথাও নিয়ে গেলে আমাদের বলে কি যে হ্যাঁ একটা জিনিস কিনে দেবো, দুটো জিনিস কিনে দেবো, কি নিবি বল, ঠিক আছে। বা বলে এই বাজেটের মধ্যে কিনে দেবো, ঠিক আছে। আমাদের তাই হয়, মানে ম্যাক্সিমাম যদি বলি তাই হয়, আমার তাই হয় অন্তত, তোমারও ম্যাক্সিমাম, মানে ওই দিকে যারা দেখছো বসে তাদেরও ম্যাক্সিমাম তাই হয়, যে আমাদের বাজেট হয় লিমিটেড থাকে। মানে আমাদের যদি কেউ কিছু কিনে দেয়, যে আমাদের বাজেট লিমিটেড থাকে, বা হয়তো বলে যে একটাই জিনিস কিনে দেবো, বা জিনিস লিমিটেড থাকে, কিছু একটা লিমিটেড থাকে আমাদের, মানে যতগুলো ইচ্ছা আমরা কিছু করতে পারি না, রাইট। কিন্তু যারা রিচ ফ্যামিলি থেকে বিলং করে তাদের কি হয়, তাদের বলে যা ইচ্ছে নিয়ে নে, ঠিক আছে, বা যত দামি হোক নিয়ে নে, রাইট। এরকম বলে যে যত ইচ্ছে, এই যে সেন্সটা, এটা আমাদের মধ্যবিত্ত বা যারা একটুখানি মধ্যবিত্তর থেকেও একটু নিচে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে হয় না, মধ্যবিত্ত তো হয় না, তাদের নিচের ক্ষেত্রে হয় না, একটু ওপরে গেলে জিনিসটা হয়, ঠিক আছে। মানে আমাকে তো কোনোদিন এরকম বলেনি দোকানে গিয়ে চল যাই না নিয়ে নে আমি টাকা দিই, এরকম হয়নি আমার সাথে তো হয়নি, ঠিক আছে। সেই সেন্স থেকে আমি বললাম আসলে কথাটা। এবার এই যে যতগুলো ইচ্ছে নেওয়ার যে ব্যাপারটা, সেটার সঙ্গে আমরা পরিচিত নই, কিন্তু বাস্তবে তো হয়। মানে আমরা ম্যাক্সিমামই এই জিনিসের সঙ্গে পরিচিত নই, যে যতগুলো ইচ্ছা নিয়ে কাজ করা, মানে যতগুলো ইচ্ছা আমি বেছে নিলাম, যতগুলো ইচ্ছা আমি কিনে নিলাম, যত ইচ্ছে টাকা দিয়ে দিলাম, এইটার সঙ্গে আমরা পরিচিত নই। আমরা কোথাও না কোথাও একটা লিমিটেড জায়গার মধ্যে বড় হয়েছে, আমরা একটা লিমিটেড জায়গার মধ্যেই সবসময় নিজেদের কাজটা করি। এবার এইটা নিয়ে আছে দুটো কম্বিনেশন আছে, হচ্ছে যতগুলো ইচ্ছা, মানে যেটা ওই জন্য হয়েছে রিচ কম্বিনেশন, কারণ যেটা উদাহরণ দিলাম, যারা রিচ তাদের যতগুলো ইচ্ছা বেছে নেওয়ার সুযোগ থাকে, কিন্তু যারা মিডিল ক্লাস হয় তাদের যতগুলো ইচ্ছা বেছে নেওয়ার সুযোগ থাকে না। তো যতগুলো এনসিআরকে বলবো মিডিল ক্লাস কম্বিনেশন, যদি এই টার্মেই বলি, কারণ ওখানে একটা লিমিটেড জিনিস আছে
ঠিক আছে, যেমন ধরো পাড়ার দোকান নিয়ে গেল, পাড়ার দোকানে মানে বড় মলে নিয়ে যেতে পারলো না আমাদের বা মিডল ক্লাস যারা আছে, তো তাদের পাড়ার দোকানে নিয়ে গেল, সেখান থেকে কিছু জিনিস থেকে কিছু জিনিস বেছে নিবে, ঠিক আছে, লিমিটেড জিনিস। পাড়ার দোকানে তো লিমিটেড জিনিস, কিন্তু একটা যদি বড় মলে যাও বা তুমি একটা ভালো বড় জায়গায় যাও, সেখানে আনলিমিটেড জিনিস, ওটাও লিমিটেড, কিন্তু মানে এত জিনিস আছে সেটাকে তুমি আনলিমিটেড বলতেই পারো, রাইট? তো ওটাই আর কি কথা, যে এনসিআরে কি ছিল, জিনিসটাও লিমিটেড ছিল, যেটা তোমার কাছে আছে, মানে তোমার কাছে না, যেটা থেকে তোমায় বাঁচতে হবে, যেটা তুমি বাঁচছো সেটাও লিমিটেড ছিল, রাইট? কিন্তু এইখানে তোমাকে যেটা দেয়া হবে সেটা লিমিটেড, মানে তুমি যেটা থেকে বাঁচবে, কিন্তু তুমি যেগুলো বাঁচবে সেটা লিমিটেড নয়, সেটা লিমিটেড নয়। এটা লিমিটেড নয় মানে তুমি ধরো তোমাকে এনখানা বস্তু দেওয়া হলো, এনখানা বস্তু দেওয়া হলো, এনটা যে কোনো ইচ্ছা একটা নাম্বার হতে পারে। এবার তোমাকে বলা হয়েছে যে এনখানা বস্তু থেকে তুমি যতগুলো ইচ্ছে বস্তু নিতে পারো, যতগুলো ইচ্ছে। তুমি একটা বস্তু নিতে পারো, দুটো বস্তু নিতে পারো, তিনটে বস্তু নিতে পারো, চারটে নিতে পারো, পাঁচটা নিতে পারো, আপ টু কত অবধি নিতে পারবে, কত অবধি নিতে পারবে, আপ টু এন অবধি নিতে পারবে। আমি বোর্ডে করানোর আগে ব্যাপারটা বলছি, বুঝবো, কারণ এইখানটা খুব কমপ্লিকেটিং, এই দুটো ফর্মুলা, ওই জন্য আমি আগের দিন করাইনি, ঠিক আছে? তুমি কতগুলো নিতে পারবে, তুমি এন অবধি নিতে পারবে ম্যাক্সিমাম। তোমাকে বলেছে এনখানা বস্তু দিয়েছে, তোমাকে বলেছে যতগুলো ইচ্ছা নেই তুমি মানে বেছে নাও, যতগুলো ইচ্ছা তুমি বেছে নাও, তুমি কতগুলো নিতে পারবে, নিশ্চয়ই তুমি আপ টু এনখানা অবধি নিতে পারবে। হয় একটা নেবে, নয় দুটো নেবে, নয় তিনটে নেবে, নয় চারটে নেবে, এরকম করে করে হয় এনখানা বস্তু নেবে, মানে এনের বেশি কি নিতে পারবে না, ওটা লিমিটেড। এইটার দুটো প্রকার হয়, ঠিক আছে? একটা হয় হচ্ছে যে যেখানে এনখানা যে বস্তু দিয়েছে সেগুলো প্রত্যেকটা আলাদা, মানে একটার সঙ্গে আরেকটার কোনো সিমিলারিটি নেই, ঠিক আছে? এইটা একটা প্রকার। সেখান থেকে তুমি যতগুলো ইচ্ছে নিয়ে বাঁচছো। জিনিসটাকে সাম আপ করছি মানে বইতে সংক্ষিপ্ত, সাধারণত বইতে সংক্ষিপ্ত সার দেখে লোক অঙ্ক করে, মানে সংক্ষিপ্ত সারটা ফর্মুলাটা দেখে নেয়, এবার চলো অঙ্কে যাই, ব্যাপারটা বোঝে না, যার জন্য খুব কমপ্লিকেটিং ব্যাপারটা। আমি ওইটাই ব্যাপারটা আগে বোঝাচ্ছি, সেন্সটা দিচ্ছি যে এইটা সেন্সটা আগে বোঝো, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে এটা দুরকম হয়, একটাতে হয় হচ্ছে এনখানা যা বস্তু দিয়েছে, যা বস্তু সেগুলো প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা, মানে একটার সঙ্গে একটা কোনো সিমিলারিটি নেই, এনখানা বস্তুই আলাদা, সেখান থেকে তুমি যতগুলো ইচ্ছে নিয়ে বাঁচছো, ঠিক আছে? আরেকটা কি হয়, এনখানা বস্তু দিয়েছে, এই এনখানা বস্তুতে তোমাকে কিছু কিছু মানে গ্রুপ, মানে এই এতখানা গুলো বস্তু এক দেখতে বা একই রকমের ধর্ম, এতগুলো বস্তুর একই ধর্ম, এতগুলো বস্তুর একই ধর্ম, ধর্মের মধ্যে কালারও পড়ে, মানে রংটাও ধর্মের মধ্যেই পড়ে। তাহলে যদি ধর্ম এক হয় তাহলে দুটোর রং এক হবে, স্ট্রাকচার এক হবে, দেখতে এক হবে, সাইজ এক হবে, তবে না তুমি সব ধর্ম মিলবে, ধর্মের মধ্যেই সবগুলো পড়ে থাকে, মানে বৈশিষ্ট্য আর কি, ঠিক আছে? তো এনখানা বস্তু দিয়েছে, সেখানে তোমাকে বলেছে যে এতগুলো বস্তু এক দেখতে বা একই ধর্ম, এতগুলো বস্তু এক ধর্ম, এতগুলো বস্তু এক ধর্ম, মানে ওই এনখানা বস্তু, যেটা সেকেন্ড ডেটটা, যেটা আমি বললাম দুটোর বললাম, একটা প্রথমেরটা বললাম এনখানা বস্তু প্রত্যেকটা আলাদা, সেকেন্ডের যেটা বলছি সেখানে তার মানে এনখানা বস্তুর কিছু কিছু নিজেদের মধ্যে কমন মানে একই দেখতে, ঠিক আছে? সেখান থেকে তোমার বলছে যতগুলো ইচ্ছে, দুটোই হচ্ছে যতগুলো ইচ্ছে, রিচ কম্বিনেশন, মাথায় রাখবে রিচ কম্বিনেশন, যতগুলো ইচ্ছে মানে রিচ কম্বিনেশন, যতগুলো ইচ্ছে যেই ওয়ার্ডটা দেখবে তখনই ভাববে রিচ কম্বিনেশন, সেটা দুটো প্রকার হয়, এরকম করে শর্ট আউট করবে অঙ্ক দেখে। এবার আমি দুটো প্রকার বোর্ডের দুদিকে লিখবো, আর জিনিসটাকে কেন আলাদা বলে সেটা বোঝাবো, ঠিক আছে? তো খাতা পেন বার করো আর শুরু হয়ে যাও, রাইট? ঠিক আছে, এখান থেকে আমি লিখছি ব্যাপারটা, এখানে লিখছি একটা, এখানে লিখছি একটা। এইখানটায় যেটা হবে এক, আর এটা হবে দুই, ঠিক আছে? দুটো পাশাপাশি লেখার কারণ হচ্ছে দুটোতে আবার কনফিউশন হয় নিজেদের মধ্যে যে কোনটাকে লাগাবো, ওইটা আমি দুটোতে আলাদা আলাদা করে লিখে বোঝাচ্ছি, ঠিক আছে? এনটি বস্তু থেকে এক, আমি জানি যে প্রত্যেকটা ফর্মুলার পিছনে এত করে সময় যাচ্ছে, এই যাচ্ছে, আমি জানি, আমি ইচ্ছে করে দিচ্ছি, মানে এখানে হয়তো একটু সময় যাচ্ছে, অঙ্ক করতে গিয়ে সময়টা যাবে না,
আর এখানে যদি আমি সময়টা কম দিই, অঙ্ক করতে গিয়ে সময়টা যাবে। কেন? কারণ এখানে আমি তুমি কম সময় দিয়ে ফর্মুলাটাই ঠিকঠাক বোঝাতে পারলাম না, অঙ্ক করতে গিয়ে তোমাকে ওখানে তখন একটা অঙ্কের পিছনে অনেকটা সময় দিতে হবে। এই জন্য আমি চাইছি ফর্মুলাতে তুমি সময় দাও, ফর্মুলাতে। কারণ তুমি একটা ফর্মুলায় তুমি ধরো 5 মিনিট কি 10 মিনিট এক্সট্রা দিচ্ছ, সেখানে তোমাকে ওখানে তুমি ধরো 100টা অঙ্ক করছো, সেখানে তোমার 100টা অঙ্কে কোনো এক্সট্রা টাইম দিতে হচ্ছে না, যতক্ষণ লাগে একটা অঙ্ক করতে ততক্ষণ দিচ্ছে, এক্সট্রা টাইম দিতে হচ্ছে না। অনেক ক্ষেত্রে এত ভালোই বুঝে গেলে যে বিফোর টাইমে তুমি অঙ্কটা করছো, মানে একটা অঙ্ক করতে ধরো 4 মিনিট সময় লাগে, মানে ম্যাক্সিমাম লোকটা 4 মিনিটে করে, তুমি সেটাকে 2 মিনিটে করছো, কারণ তুমি ফর্মুলাটা ভালো করে বুঝাচ্ছো, এটাও হতে পারে। তাহলে তোমার টাইমটা ওখানে বাঁচছে। কিন্তু তুমি ধরো এখানে একটা টাইম দিলে না, ওখানে 100টা অঙ্কে প্রতিটা অঙ্কে তুমি 5 মিনিট এক্সট্রা টাইম দিচ্ছ, তাহলে ওখানে তোমার 500 মিনিট লস হচ্ছে। আমার মনে হয় এই লসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আলটিমেটলি লস না, এটা তোমার লাভ হচ্ছে, ঠিক আছে? তা আমি জানি অনেকের বোরিং লাগছে হয়তো এটা, আমি ব্যাপারটার ভিতরে তোমায় ঢোকাতে চাইছি যাতে তোমার ওখানে গিয়ে সমস্যা না হয়, ঠিক আছে? তাই এগুলো একটু ভালো করে করো, স্কিপ করো না, ঠিক আছে? এগুলো স্কিপ করো না, কারণ আমি তো ধরে অঙ্ক করাবো না বলেছি, কারণ তুমি যদি দেখবে ফর্মুলা বুঝিয়ে দাও, তোমরা নিজের অঙ্ক করে নেবে, ঠিক আছে? বুঝাতে পারলাম? চলো, এনটি বস্তু থেকে এক বা একাধিক বস্তু বেছে নেওয়ার প্রক্রিয়া, এটা প্রক্রিয়া, ঠিক আছে? আর এখানে পি ধরনের একই বস্তু কিউ ধরনের একই বস্তু আর ধরনের একই বস্তু, এরকম মানে অনেকগুলো ধরন আছে, এরকম ধরো সোয়ান চলছে, মানে সোয়ান এরকম এরকম এরপরে হবে এস ধরনের একই বস্তু করলে সেটা থেকে, মানে এইটা এই যে ডট ডটটা কেন দিলাম, ডট ডটটা এস ধরনের একই বস্তু, মানে আমি কতবার এরকম লিখবো, মানে অনেক ধরন, মানে সিমিলার টাইপের অনেকগুলো বস্তু আছে, ঠিক আছে? মোট বস্তু সংখ্যা এখানেও এন, এখানেও এন, এখানেও ধরো আমি যদি লিখি, আমি এটা পরে লিখছি, থেকে বস্তু বেছে নেওয়ার প্রক্রিয়া, বেছে নেয়ার প্রক্রিয়া, এটা প্রচুর গোলা, মানে এতগুলা এই জিনিসটায় প্রক্রিয়া, ঠিক আছে? এটা দু ধরনের প্রক্রিয়া দিলাম আমি, দু ধরনের প্রক্রিয়া এখানে আছে। এবার ভালো করে ব্যাপারটা বুঝো কি বলেছি, এনটি বস্তু থেকে এক বা একাধিক বস্তু বেছে নেওয়ার প্রক্রিয়া। এবার তুমি বলবে এখানে তো যতগুলো ইচ্ছে লেখা নেই, তুমি আমাকে বোঝাও যে এখানে যতগুলো ইচ্ছের সেন্সটা তৈরি হয়নি, যতগুলো ইচ্ছের সেন্স কি এখানে তৈরি হয়নি? যতগুলো ইচ্ছের সেন্স তৈরি হতে হবে। আমি বারবার পারমুটেশন প্রথম ক্লাস থেকে বলেছি, সেন্সটা ধর, পারমুটেশন কম্বিনেশন হচ্ছে সেন্স, কি সেন্সটা বোঝাতে চাইছে, কি ওয়ার্ডে যাবে না, সেন্সটা ধরো। এখানে যতগুলো ইচ্ছে সেন্স কি ধরা হয়নি? আমাকে বোঝাও। এক বা একাধিক মানে কি? হয় তুমি একটা নাও, নাহলে দুটো নাও, নাহলে তিনটে নাও, নাহলে চারটে নাও, নাহলে পাঁচটা নাও, নাহলে ছটা নাও। একের পরে যেই দুইতে যাচ্ছ সেটাই তো একাধিক, আর দুই থেকে আপ টু ইনফিনিটি একাধিক। দুই থেকে আপ টু ইনফিনিটি আমরা একাধিক বলি। একাধিক মানে কি? সন্ধি বিচ্ছেদ করা, একের অধিক, এক প্লাস অধিক, একাধিক, রাইট? তাহলে আমরা বুঝতে পারছি এখানে একটা যতগুলো ইচ্ছে সেন্স আছে, এখানে একটা যতগুলো, এইখানটা আমি ভুল লিখেছি, থেকে যতগুলো ইচ্ছে বস্তু, যত ইচ্ছে বস্তু বেছে নেওয়ার প্রক্রিয়া, যত ইচ্ছে বস্তু বেছে নেওয়ার প্রক্রিয়া, রাইট? তার মানে এখানে একটা যতগুলো ইচ্ছে সেন্স আছে, এখানে তো যত ইচ্ছে লিখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? আর পি ধরনের একই বস্তু, কিউ ধরনের একই বস্তু, আর ধরনের একই বস্তু, এখানে তার মানে যতগুলো ইচ্ছে সেন্স আছে। তার মানে এই দুটো একটা রিচ কম্বিনেশন আন্ডারে পড়ে। রিচ কম্বিনেশনে আমি কি শর্ত বলেছি? যেখানে যতগুলো ইচ্ছের সেন্স থাকবে, যতগুলো ইচ্ছে বেছে নেওয়ার সেন্স থাকবে, ঠিক আছে, কোনো লিমিটেড থাকবে না। আমরা কিন্তু পারমুটেশনে সেটা পাইনি। পারমুটেশনে আমাদের হয়তো জায়গাটা বলে দিত, হ্যাঁ এতগুলো জায়গা থাকবে, এতগুলো এই থাকবে, মানে যদি রিপিটও হতো একটা জিনিস, তাহলে আমাদের জায়গাটা অন্তত মেনশন করা থাকতো। এখানে কিন্তু নেই। এখানে আমি বলিনি এনখানা বস্তু থেকে আরখানা বাঁচছে, কোথাও বলেছি? বলিনি। ধরে নাও, তুমি ধরে নাও পি
প্লাস কিউ প্লাস আর প্লাস সো অন হচ্ছে প্লাস আপ টু কত ধরবে, এই ধরো আপ টু এ ধরো, ঠিক আছে? মানে এরকম করে পি ধরনের একই বস্তু আছে, কিউ ধরনের একই বস্তু, মানে মোট বস্তু সংখ্যা এখানেও এন এখানেও এন, ঠিক আছে? এখানেও এন এখানেও এন, কিন্তু এইটা লাগবে না, এইখানে এনটার কোনো গুরুত্ব নেই। এরকম আলাদা কালি দিয়ে লিখে এরকম কেটে দাও, লিখে আমার এখানে জায়গা নেই, এখানটায় লেখো এইখানে, এইখানে এনের কোনো গুরুত্ব নেই, সিম্পল লিখে দাও এখানে এনের কোনো গুরুত্ব নেই। কিন্তু এইটা এনের গুরুত্ব আছে, কেন আছে? কেন আছে এখানে এনের কেন গুরুত্ব নেই এটা আগে বুঝো। এখানে এনের এই জন্য গুরুত্ব নেই কারণ আমরা পার্ট পার্ট দেখবো, পার্ট পার্ট করে, কারণ এনখানা বস্তুকে আমি একেবারে করে নিতে পারবো না, পার্ট পার্ট করে আমাদের দেখতে হবে। পি খানা একই বস্তু আছে, সেই পার্টটাকে আমাকে দেখতে হবে, কিউটা একই বস্তু আছে, পার্টটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, মানে এইটা দেখো, এটা দুটো ধর্ম একসাথে কাজ করছে, পি বস্তুটা আছে কিউ বস্তুটা আছে, এই বস্তুটা সব ধর্ম এক, এই সেকশনটা মানে এরকম দুটো সেকশন আছে, একটা পি সেকশনে একটা কিউ সেকশন, ঠিক আছে? তুমি একটা ধরো শপিং মলে গেছো, শপিং মলে এখানে প্রচুর টেডি বিয়ারের সেকশন আছে আর এখানে খেলনার সেকশন আছে, ঠিক আছে? এখানে যত টেডি বিয়ার আছে সব এক, সব এক, ঠিক আছে? মানে এখানে একটা সেম ধর্মের ফর্মুলা কাজ করছে, সেম ধর্মের ফর্মুলা, এখানে যত গাড়ি আছে সব এক গাড়িগুলো, এখানে একটা সেম ধর্মের ফর্মুলা কাজ করছে, কিন্তু এদের দুজনের মধ্যে একটা ডিফারেন্স ধর্মের ফর্মুলাও কাজ করছে, কারণ গাড়ি আর টেডি বিয়ার এক নয়, তার মানে এখানে সেম ধর্ম ডিফারেন্ট, দুটো ধর্মই কাজ করছে, তাই এখানে আমাদের পার্ট পার্ট করে দেখতে হবে, পার্ট করে, পার্ট ওয়াইজ। কিন্তু এখানে দেখো, এখানে এনখানা বস্তুই কি বলেছি, ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানে এনখানা বস্তুই হচ্ছে আলাদা, কোনোটার ধর্মের সাথে কোনোটার ধর্মের মিল নেই, ঠিক আছে? ধরো এনখানা টেডি আছে, বা ধরো এনখানা টেডি আছে, সেই টেডিগুলোকেও নিজেদের মধ্যে আলাদা দেখতে, ঠিক আছে? ইভেন ধরো এনখানা টেডি নেই, টেডি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু প্রত্যেকটা টেডি একে অপরের থেকে আলাদা দেখতে, গাড়ি আর টেডি তো আলাদা হবেই, এরকম ব্যাপার, ঠিক আছে? এই জন্য আমি এখানে, বাহ এখানে স্মাইলি হয়ে গেছে, টুই 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 যাই হোক, তো এটা হলো ব্যাপার। এবার আমাকে এই জিনিসটাকে করতে হবে সামাপ, আমি একটা একটা করি, ঠিক আছে? এই দুটো ক্লিয়ার হয়েছে, আশা করি এই ম্যাটারটা ক্লিয়ার হয়েছে যে কেন আমি এটা করবো ওটা করব, ঠিক আছে? এইটা অনেক কিছু ক্লিয়ার করতে হবে, অনেক কিছু ক্লিয়ার করতে হয় এই ব্যাপারটা, ওই জন্য আমি জিনিসটাকে এতটা টাইম নিয়ে করেছি এবং আলাদা করাচ্ছি। এইখানে তুমি এইটা বাদ দাও, পরের পাতায় চলে যাও, পরের পাতায় চলে যাও, এইটা লেখার জায়গাটা রেখে দাও পরের পাতায়, পরের পাতায় এই পোর্শনটা লেখার জায়গা রেখে দাও, নিয়ে আমি যেটা লিখছি এবার লেখো, মানে লেখো, আগে বোঝো তারপর লিখবে। তুমি এনখানা বস্তুকে এক বা একাধিক বস্তু বেছে নেওয়ার আগে আন্ডারলাইন করো, ঠিক আছে? বেছে নেওয়ার প্রক্রিয়া এখানে তুমি দেখো, তার মানে তুমি NC1 একটা বস্তু বাঁচতে পারো, বলেছে এক বা একাধিক, এক বা একাধিক একটা বস্তু বাঁচতে পারো, NC2 প্লাস NC3 প্লাস আপ টু NCN, মানে 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 ভালো করে বুঝো, তুমি একটা বস্তু বাঁচতে পারো, দুটো বস্তু বাঁচতে পারো, তিনটে বস্তু বাঁচতে পারো, আপ টু তুমি এনখানা বস্তু বাঁচতে পারো, এনখানা বস্তু থেকে, এনখানা বস্তু থেকে তুমি আপ টু এনখানা বস্তুই বাঁচতে পারো, এর থেকে বেশি তোমার বাঁচার ক্ষমতা নেই, কারণ এনখানা বস্তু থেকে তুমি এনখানার বেশি বাঁচবে কি করে? আমি বারবার বলেছি, ওপরটা যেটা থাকে সেটা হয় এটার তলার ইকুয়াল টু হবে, নাহলে বড় হবে, হয় ইকুয়াল টু হবে নাহলে বড় হবে, ঠিক আছে? এটা গেল। এবার এই পোর্শনটায় আমি কেন প্লাস করছি, হোয়াই প্লাস, প্লাস করার কারণটা কি এটা বোঝো, কারণ ইনটু করছে, এটা প্রত্যেকটা পোর্শনে প্রশ্ন আছে, প্রত্যেকটা পোর্শনে আমরা না প্রশ্ন করে যাই, ওটারই ভিতরে ঢোকাচ্ছি যে দেখো এইটা প্লাস করার কারণ হচ্ছে, এটা ইনটু আমি গুণও তো করতে পারতাম, NC1 গুণ NC2 গুণ NC3 গুণ NCN, রাইট? বোঝো প্রত্যেকটা কেস আলাদা, যার জন্য আমি প্লাস করছি, ঠিক আছে? প্রত্যেকটা কেস আলাদা, যার জন্য আমি প্লাস করছি, প্রথম পয়েন্ট, ঠিক আছে? এবার কিভাবে আলাদা মানে বোঝো, আগে যেটা আমি বললাম সেটা লেখো, মানে একটা আমি প্রত্যেকটা পাতায় যেগুলো বলবো মানে কি নোট টাইপের, ওটা একটা আলাদা পাশে বক্স করে লেখো, যখন প্রতিটা কেস আলাদা হয় তখন সেটায় যোগ করতে হয়,
যখন একটা কেস অপর কেসটির ওপর ডিপেন্ড করে থাকে তখন গুণ করতে হয়। বুঝতে পারলাম? এদিকে এদিকে যখন প্রত্যেকটি কেস একে অপরের আলাদা হয়, এখানে আলাদা না বলেছিলাম, কেসগুলো আলাদা, রাইট? তখন তখন কি হয়, যোগ করতে হয়। কিন্তু যখন প্রত্যেকটি কেস একে অপরের ওপর ডিপেন্ড করে থাকে, প্রত্যেকটি কেস একে অপরের উপর ডিপেন্ড করে থাকে, তখন গুণ করতে হয়। এখানে আমরা যোগ করেছি, মানে কোনো কেস কোনো উপর ডিপেন্ড নেই, অর্থাৎ আমি এনখানা বস্তু থেকে একটা বস্তু বাঁচছি, ঠিক আছে? এইটার সাথে এনখানা বস্তু থেকে দুটো বস্তু বাঁচছি, এটা কি ডিপেন্ড করবে নিজেদের মধ্যে? ডিপেন্ড করবে, মানে এনখানা বস্তু থেকে আমি একটা বস্তু বাঁচছি, যত ইচ্ছে যেটা ইচ্ছে বাঁচতে পারি, ঠিক আছে? সেটা একটা ফর্মুলা, মানে এনখানা বস্তু থেকে একটা বস্তু আমি কত রকম ভাবে বাঁচতে পারি, ঠিক আছে? হয় প্রথম টেরিটা তুললাম, হয়তো সেকেন্ড টেরিটা তুললাম, বা থার্ড টেরিটা তুললাম, আমাকে একটাই তুলতে হবে, ঠিক আছে? যার জন্য এইটা একটা আলাদা কেস। আবার ধরো এনখানা বস্তুকে আমি দুটো তুললাম, যে কোনো দুটো তুলে নিলাম, ঠিক আছে? সেটা আলাদা কেস, মানে একটা কেসের সঙ্গে একটা কেস ডিপেন্ড করছে না। তাই মোট কটা কেস হচ্ছে, মোটটা জানার জন্য আমরা যোগ করছি। এটা একটা ডিসটিংক্ট কেস, এটা একটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, সব আলাদা, সবগুলোকে আমরা করে দিচ্ছি যোগ, ঠিক আছে? এইটা হচ্ছে এটার ম্যাটারটা। মানে আমি যদি এই ম্যাটারটাকে অঙ্কের ভাষায় লিখি, এই যে এই ম্যাটারটাকে অঙ্কের ভাষায় লিখলে এটা এটা, কিন্তু আমাদের কি চাই? ফর্মুলা। আমি বলেছি ফর্মুলা, এটাকে তো ফর্মুলা করতে পারি না। করতে পারি, মানে কেন করতে পারি? আমি এরকম করে ফর্মুলা, মানে কি ম্যাথমেটিক্যাল একটা ল্যাঙ্গুয়েজে যে জিনিসটা হবে, তাহলে সেই জায়গাটা আমি এখানে করতে পারি। কিভাবে? যে হ্যাঁ, আমি যেগুলো দেখলাম, আমাকে এতগুলো বস্তু দিল, আমাকে ধরো 10টা বস্তু দিয়েছে, দিয়ে আমাকে বলেছে এক বা একাধিক বস্তু কতভাবে বেছে নিতে পারবে, তুমি 10C1 + 10C2 ক্যালকুলেটর আছে করে নেবে। কিন্তু কথা হচ্ছে, এটা যদি ক্যালকুলেটরেও করি, এটা তো খুব বড় হবে, খুবই বড় হবে, রাইট? খুব বড় হবে। তাহলে আসল ফর্মুলা লাগে কেন? মানে জিনিসটাকে ছোট করার জন্য। নিজেই ফর্মুলা যদি এত বড় হয়, সেটারই ক্যালকুলেশন এত বড় হয়, তার থেকে তো দরকার নেই। তাহলে এটার কোনো একটা ফর্মুলা আছে, শর্ট ব্যাপার আছে, ফর্মুলা সব জিনিসকে ছোট করে। সেটা কি? সেটা এবার বুঝো। এইদিকে তাকিও না, এইদিকে তাকিয়েই না, এদিকে তাকাবেই না। এটা লিখে রেখেছি, কারণ আবার বুঝবো, আবার লিখতে হবে, টাইম যাবে, থাক। এইখানটা দেখো, এই জিনিসটা আমি কি লিখতে পারি? ধরো এখানটা আমি আগে এটা টোকা হয়ে গেছে, তো এটা টোকা হয়ে গেছে, এটা মুছতে পারি, এই পার্টটা মুছতে পারি, মুছি এই পার্টটা, যতগুলি ইচ্ছে এই লেখাটা মুছছি, ঠিক আছে? এইটা লিখে নেবে, যারা লেখনি তার এই যতগুলি ইচ্ছে, মানে এই প্রশ্নে নয়, একটা বক্সে এরকম যতগুলি ইচ্ছা দিয়ে এরকম তীর দিয়ে দেবে, আর যতগুলো ইচ্ছে নিচে লিখে দেবে সেন্স। শর্ট নোটস বানাও নিজেদের মতো করে, ঠিক আছে? ধরো এখানটায় 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বল আছে, 10টা বল আছে, ঠিক আছে? ভালো করে, কটা বল আছে? 10টা বল আছে। 10টা বল আমি লাল কালিতে করেছি, কিন্তু 10টা বল হচ্ছে আলাদা। কারোর যদি অনেকগুলো কালি থাকে, তাহলে অনেকগুলো কালি দিয়ে এরকম করো, মানে আলাদা যাতে বুঝতে পারো। কেউ 10টা না করলে 5টাও করতে পারে, অসুবিধা নেই। এবার তুমি আমাকে একটা কথা বলো, এইখানে প্রত্যেকটা জিনিস বেছে নেওয়ার দুটো করে পসিবিলিটি আছে কি না? ব্যাপারটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু ব্যাপারটা বুঝে গেছো, ধরতে পারছো না। শোনো, এই বলটা কি কি হতে পারে? এই বলটার ক্ষেত্রে কি কি হতে পারে? ধরো NC1 করছি আমি, এই একটা কেস ধরলাম, ধরো NC1 করছি। NC1-এ এই বলটার কি পরিণতি হতে পারে? হয় বলটা NC1-এ আসবে, কারণ NT বল আছে, সেখান থেকে একটা বল আমি বেছে নেব। ওই একটা বল হতে পারে এই প্রথম বলটা, বা নাও হতে পারে। হয় এই বলটা হবে বা হবে না, রাইট? অর্থাৎ এটার উপর দুটো পসিবিলিটি আছে, হয় হবে, মানে NC1-এ এই বলটা হয় আসবে, নাহলে আসবে না। সিমিলার NC2-তে আমি কি এনখানা বল থেকে দুটো বল বেছে নিচ্ছি, সেখানে ওই দুটো বলের একটা বল হয় এটা হবে, নাহলে হবে না, রাইট? NC3-তেও সেম, যে তিনটে যে বল বেছে নিচ্ছি, সেই তিনটে বলের কোনো একটি বল এই প্রথম বলটা হবে বা হবে না। তার মানে প্রত্যেকটা কেসেই এই বলটার পরিণতি
দুটো পসিবিলিটি হতে পারে, এক বলটা ওই কম্বিনেশনটায় বা ওই সমবায়টায় থাকবে বা থাকবে না, হয় আমি ওকে বেছে নেব নাহলে বাঁচবো না। সিমিলার প্রত্যেকটা বলেরই সেম পরিণতি হতে পারে, মানে এই বলটারও পরিণতি যা হবে, এই বলটারও দুটোই পরিণতি হতে পারে, এই বলটার পরিণতি সরি পসিবিলিটি, মানে পসিবিলিটি এটা দুটোই হতে পারে, এটারও দুটো হতে পারে, এটারও দুটো হতে পারে, এটারও দুটো হতে পারে, মানে হয় সে থাকবে নাহলে থাকবে না, রাইট? তাহলে আমি যদি এর পসিবিলিটিগুলোকে গুণ করি, কেন গুণ করবো আগে বোঝো। এইটাকে আমি লিখবো 2, কারণ এটা দুটো পসিবিলিটি, ঠিক আছে, ইন্টু 2, এটারও দুটো পসিবিলিটি, ইন্টু 2, কারণ 3 নম্বর বলটারও দুটো পসিবিলিটি। আমি পসিবিলিটি গুণ করছি, প্রত্যেকটা বস্তুর পসিবিলিটি আমি গুণ করছি। 4 নম্বরটারও 2, কারণ এটারও দুটো পসিবিলিটি। এরকম আপ টু কতগুলো 2 করবো বলো তো, কতগুলো 2 করবো? n খানা 2 করবো, ঠিক আছে, n খানা 2 করবো। এবার এখানে প্রশ্ন করো, কি প্রশ্ন করবে? গুণ কেন হলো? এখানে যদি যোগ কেন হলো প্রশ্ন করতে পারে, এখানে গুণ কেন হলো প্রশ্ন করতে পারো, নিশ্চয়ই পারো, করো, করেছো? আরে করো, করেছো। এবার দেখো কেন হচ্ছে, এইটার পসিবিলিটির ওপর এইগুলোর পসিবিলিটি নির্ভর করছে। কেন দেখো, ধরো এই কেসটা না, NC1, খুব মজার জিনিস, খুব মজার জিনিস, অনেকে বোঝান না এরকম করে, যাই হোক সেসব কথা যাচ্ছি না। NC1 এ তুমি ধরো এই বস্তুটা নিলে যদি NC1 এ এই বলটা চলে আসে তাহলে বাকি বলগুলো আসবে না, তার মানে এটা যদি আসে তাহলে বাকিগুলো আসবে না, তাহলে ডিপেন্ড করে আছে কি, আমি এক্ষুনি লেখালাম, ডিপেন্ড করে থাকলে গুণ হবে, ডিপেন্ড না করে থাকলে হবে হচ্ছে যোগ। তার মানে এটা যদি থাকে তাহলে বাকি বলগুলোর আর আসার চান্স নেই। ওই একটা NC1 এর একটা যে ঘটনা, NC1 নিজে একটা ঘটনা, ঠিক আছে, এইগুলো সেপারেট ঘটনা, তার মধ্যে NC1 একটা ঘটনা, সেই NC1 এর মধ্যে তুমি অনেকগুলো কেস হবে, ঠিক আছে, কটা কেস হবে? 10টা কেস হবে, হয় তুমি এটা বাঁচবে নাহলে এটা বাঁচবে, এরকম 10টা বলই আছে, তাহলে 10টা বাঁচতে পারবে আলাদা আলাদা করে, ঠিক আছে, এগুলো তো ক্লিয়ার হয়ে গেছে, NCR এর ব্যাপারগুলো তো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সেখানে তুমি ধরো একটা কেসে এই বলটাকে বাঁচলে, তাহলে বাকিগুলো ওই কেসটায় চান্স পেলো না, তার মানে এটা যখন আছে বাকিগুলো নেই, আবার এটা যখন নেই বাকিগুলো আছে, এটা যখন আছে বাকিগুলো নেই, এটা যখন নেই বাকিগুলো আছে। সিমিলার প্রত্যেকটার ক্ষেত্রে যখন কোনো একটা কম্বিনেশনে কোনো একটা বল আছে তাহলে বাকিগুলো চান্স পাচ্ছে না, তার মানে এটার পসিবিলিটির ওপর বাকিগুলো পসিবিলিটি নির্ভর করছে, মানে এটা যদি না থাকে তবেই বাকিগুলো থাকার চান্স আছে, আর এটা যদি থাকে তাহলে বাকিগুলো থাকে। বুঝতে পারো? প্রত্যেকটা ক্ষেত্রে ভালো করে দেখো, দুটোর ক্ষেত্রে ধরো একটা বল এটা, ঠিক আছে, আর আরেকটা বল এটা ধরেছি, একটা বল এটা আর একটা বল এটা, ঠিক আছে, এই দুটো ধরেছি। এবার ধরো এই দুটোর মধ্যে আমি এটাকে নিয়ে ভাবছি, এটা ধরো থাকবেই, এটা থাকবেই, এই বলটা ওই NC2 তে আছে বলে এই বাকি যে 8টা বল আছে, 1 2 3 4 5 6 7 8, এটা চান্স পেলো না, এটা আছে বলে, এটা থাকবেই, ধরো আমি ধরে নিলাম এটা থাকবে, একটাকে তো ফিক্স করেই ধরতে হবে, এটা থাকবে, বাকি 8টা বল চান্স পেলো না, এটা যেই বেরিয়ে যাবে, এটা যদি বলে এখন আমি NC2 থেকে বেরিয়ে যাব, তখন বাকি 8টা বল চান্স পাবে, ঠিক আছে, এটা ফুটবলের গেমের মতো, রাইট? 11th প্লেয়ারটা কখন চান্স পায়? ফুটবল বলছে ক্রিকেটের মতো, ফুটবলও বলতে পারো। 11th প্লেয়ারটা কখন চান্স পায়? যখন ওই 10th প্লেয়ারের মধ্যে 10টা যে প্লেয়ার খেলছে মাঠে, বা 11টা যে, হ্যাঁ ঠিক, সরি 11th বলছি, মানে 11 জন তো খেলে, আমার এত এরকম বাজে আইডিয়া, তারপরে যে থাকে ওয়েটিং এ, তাই সে কখন চান্স পায় খেলা? যখন ওই 11 জনের মধ্যে কেউ চোট পায় যে বেরিয়ে যাবে, যদি সে বেরিয়ে যায় তবে সে চান্স পায়, তার মানে ওর চান্স পাওয়া কার উপর নির্ভর করছে? এর চোট খাওয়ার উপর, এর বেরোনোর উপর, এর বেরোলে তবে ও ঢুকবে, রাইট? তাহলে প্রত্যেকের পসিবিলিটি নির্ভর করছে এরকম। তাহলে আমি এটাকে কি লিখতে পারি না যে 2n, লিখতেই পাই তো, মানে কি বলবো, n খানে 2 গুণ হচ্ছে, তো n খানে 2 গুণ হচ্ছে মানে কি 2n, এখানেই শেষ না, এটা এখানে বোঝো, আগে এখানে বোঝো তারপর বলছি, এখানেই শেষ না। ধরো এখানে তো পসিবিলিটি গুণ হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা সেন্সকে আমরা আগে বুঝছি, তারপর ওটা থেকে একটু জাম্প করে অনেক পরেরটা বুঝছি, ঠিক আছে, কিন্তু লিঙ্কটা কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আছে, লিঙ্কগুলো যেন ভেঙে না যায়। এবার বোঝো
আমি এটা কেন করাচ্ছি জানো, যারা এতদূর ভিডিওটা দেখেছো ধৈর্য ধরে তারা শোনো কেন করাচ্ছি। এটা ফর্মুলাও নয়, এটাও ফর্মুলা নয়, ফর্মুলা হচ্ছে পসিবিলিটি। এটার ফর্মুলা কি জানো? এটার ফর্মুলা হচ্ছে পসিবিলিটি। এটাকে স্টার মেরে রেখে দাও। এই ম্যাটারটার ফর্মুলাই হচ্ছে পসিবিলিটি। তোমাকে পসিবিলিটিটা গুণ করতে হবে। এটা দুটো পসিবিলিটি দেখছো মানে মনে হচ্ছে তো 2n, 2 টু দি পাওয়ার n, হয়তো হবে 3টে পসিবিলিটি, 4টে পসিবিলিটি, তখন কিন্তু 4 গুণ হবে, 3 গুণ হবে। এবং প্রত্যেকটা বস্তুর যদি দুটো পসিবিলিটি থাকে তবেই 2 টু দি পাওয়ার n। এখানে যদি কোনো একটা বস্তুর পসিবিলিটি 1 হতো তাহলে ওইটা গুণ হতো না, বা ওটা 1 গুণ হতো। মানে গুণ হতো না আমি এই জন্য বললাম কারণ 1 গুণ হলে সিমিলারই থাকে সব ম্যাটারটা, ওই জন্য বললাম। যদি কোনো একটা ম্যাটারের পসিবিলিটি এখানে 3 হতো তাহলে ওখানে 3 বসতো। পসিবিলিটি কিন্তু গুণ হয়, রাইট? কেন গুণ হয়? একটার উপর একটা ডিপেন্ড করে থাকে। এবার দেখো, যেহেতু এটা সবগুলোই দুটো পসিবিলিটি তাই এটা 2 টু দি পাওয়ার n হয়েছে, ঠিক আছে? এই জন্য আমি বলছি এগুলো অ্যাডভান্স কোশ্চেন এরকম থাকে। তোমরা তো অ্যাডভান্সের পরীক্ষায় বসবে, মানে অ্যাডভান্স পরীক্ষা মানে যেই অ্যাডভান্সের কথা বলছি, বিভিন্ন অ্যাডভান্স পরীক্ষায় তো বসবে। অ্যাডভান্স মানে কম্পিটিটিভ এক্সামের কথা বলছি। তো সেই সব জায়গায় এরকম হয়, ঠিক আছে? মানে তোমাকে দেখে করতে হবে, ফর্মুলা ডাইরেক্ট দিয়ে নাও হতে পারে। তো ফর্মুলাটার কিন্তু পসিবিলিটি, আমি এই জিনিসটা এটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? বইতে আছে 2 টু দি পাওয়ার n - 1, ওটা কিন্তু ফর্মুলা নয়, ওটা মাথায় রেখে, ওটা ফর্মুলা নয়, পসিবিলিটিটা ফর্মুলা, বোঝো? এবার এখানে দেখো দুটো পসিবিলিটি, প্রথম ওয়ার্ডটা সেকেন্ড ওয়ার্ডটা দুটো গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার। এবার তুমি পসিবিলিটি গুণ করছো, ঠিক আছে? তো আমি কি বললাম, এটা থাকলে এগুলো থাকবে না, ঠিক আছে? এবার তার মানে এইখানে যে দুটো গুণ করছো, আমি এই জিনিসটাকে এখানে লিখছি, এটাকে মুছে পসিবিলিটি এই লেখাটা মুছে আমি এখানে লিখছি যে এইখানে যে তুমি কি কি গুণ করছো, আছে মানে বা নেই, গুণ আছে নেই, গুণ আছে নেই, ঠিক আছে? এরকম করে গুণ করছো মানে কি গুণ করছো? এই যে দুটো আছে, মানে দুটো আছে বললে আবার মানে এই কম্বিনেশনটা, এই বলটা হয় আছে নালে নেই, সেকেন্ড বলটা হয় আছে নালে নেই, থার্ড বলটা হয় আছে নালে নেই, এরকম আপ টু তুমি এন খানা আছে নেই আছে নেই আছে নেই আছে নেই আছে নেই, আরে আছে নেই আছে নেই, ঠিক আছে করছো। এবার এখানে যেমন আছের সঙ্গে নেই গুণ হচ্ছে, আবার আছে গুণ হচ্ছে, মানে ধরো একটা কম্বিনেশন, এটা আছে এটা নেই, এটা আছে পরেরটা নেই, তারপরটা নেই, তারপরটা নেই, পরেরটা আছে, এরকম হতে পারে। আবার কোনটা নেই আছে নেই 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 আছে আছে, অনেক কিছু হতে পারে। তাহলে যখন গুণ হচ্ছে একটা কম্বিনেশন এরকম হবে না, মানে এরপরও যে আপ টু যত নেই থাকবে, মানে প্রত্যেকটা বলই কোনো একটা কম্বিনেশনে নেই, একটা কম্বিনেশন এরকম আসবে যেখানে একটাও নেই, কারণ এগুলো তো পরস্পর গুণ হচ্ছে, আমি তো পসিবিলিটি গুণ করছি, এরকমও তো একটা পসিবিলিটি আসবে। মানে যখন আমি গুণ করছি, গুণটা তো আর জানে না যে আমি এই প্রশ্নের সাপেক্ষে গুণ করছি, ও তো অঙ্কের ফর্মুলা অনুযায়ী, মানে অঙ্কের যে নিয়ম অনুযায়ী গুণ হচ্ছে, তাহলে অঙ্কের নিয়ম অনুযায়ী এটাও একটা গুণ হবে যেখানে একটাও বল থাকবে না, নেই নেই নেই, এই পসিবিলিটিটাও গুণ হবে নেই 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 নেই। কিন্তু আমাকে কি বলে যে এক বা একাধিক, মানে মিনিমাম আমাকে একটা নিতেই হবে মিনিমাম একটা আমাকে, তাহলে এই জিনিসটাকে আমাকে বাদ দিতে হবে। এটা ক্লিয়ার? কেন বাদ দেবো এটা? এবার এই জিনিসটা যদি বাদ দিই তাহলে কটা বাদ দেবো? কতগুলো এরকম গুণ আছে? একটাই আছে, একটা ক্ষেত্রেই সব নেই গুণ হবে। যদি সবগুলো নেই হচ্ছে, মানে ধরো এতগুলো নেই আর একটা আছে হয়ে যায়, তাহলেই এই শর্তটা পূরণ হয়ে যায়। মানে এগুলো কোনোটা নেই, এই একটা আছে, তাহলে সেটা NC1 ঢুকে যাবে। কিন্তু ধরো একটাও নেই, তাহলে তো এটা কোনোটাতেই ঢুকবে না, কারণ NC1 থাকতেই হবে, রাইট? তখন আমাকে তাহলে এটা হবে হচ্ছে একটাই কেস হবে, তাহলে এইখানে আমি -1 করে দেবো। দিস ইজ ইউর ফর্মুলা, এবার এটাকে আমি মুছি, এইটা হলো ইকুয়াল টু এটা, 2n - 1, এই ক্ষেত্রে 2n - 1, ঠিক আছে? এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো যে আমি কিন্তু এই ফর্মুলাটা থেকে এটা আনিনি,
আমি কিন্তু এই ম্যাটারটা থেকেই এটা এনেছি, আবার এই ম্যাটারটা থেকেই এটা এনেছি। তাহলে কি হবে, একটা ম্যাটার থেকে যদি আমি দুটো সেপারেট জিনিস আনি তাহলে দুটো পরস্পর ইকুয়াল, এটাই আমরা জানি। তাহলে এইটা ইকুয়াল টু এটা, মানে এটা থেকেই এটা এসছে ধরে নিতে পারো। কারণ তোমার সামনে আমি এটা থেকে এটা আনলাম একটা অন্য সেন্সে এটা আনলাম, দুটো সেন্সই কারেক্ট, রাইট? তাহলে এই জিনিসটা বোঝাতে পারলাম যে এটা 2n-1 হচ্ছে। এটা কিন্তু পসিবিলিটি, বারবার আমি এখানটা স্টার মার্কস দিয়ে লিখে রাখছি যে পসিবিলিটি। ঠিক আছে, রাইট? এখানটায় পি ধরনের একই বস্তু, কিউ ধরনের একই বস্তু, আর ধরনের একই বস্তু থেকে আর আরো যত ইচ্ছে বস্তু বেছে নেওয়ার প্রক্রিয়া, এটা বুঝো। এখানে তোমাকে একই শর্ত যে তোমাকে একটা বস্তু বাছতে হবে। দেখো, যতগুলো ইচ্ছে মানেও হচ্ছে এক বা একাধিক, আবার এক বা একাধিক মানে হচ্ছে যতগুলো ইচ্ছে। তাই যদি এখানে তোমার কোনোদিন লেখা থাকে আর ধরনের একই বস্তু থেকে এক বা একাধিক বস্তু বেছে নেওয়ার প্রক্রিয়া, এখানে যত ইচ্ছে না লিখে তাহলেও কিন্তু যতগুলো ইচ্ছে সেন্স হবে। বা এখানে যদি বলে এনটি বস্তু থেকে যতগুলো ইচ্ছে বস্তু বেছে নেওয়ার প্রক্রিয়া, তাহলে কিন্তু এখানেও এক বা একাধিক হবে। তোমাকে যদি না এরকম মেনশন করে দেয় একই বস্তু, তাহলে তুমি বুঝবে এনখানা বস্তুই আলাদা। আর যদি এরকম মেনশন করে দেয় তাহলে বুঝবে এই এনখানা বস্তুর মধ্যে কিছু বস্তুর মধ্যে সিমিলারিটি রয়েছে। বুঝতে পারলাম? চলো এবার আসি। এবার এখানে আমি বলছি পার্ট করে দেখবো, ঠিক আছে? আমি প্রথমে পার্টে নেব পি ধরনের একই বস্তু, ঠিক আছে? এবার আমরা ফর্মুলাতে ঢুকবো, ডিটেলসে ঢুকবো। পি ধরনের একই বস্তুতে আমরা কি করব, প্রথমে আমি কি করতে পারি, একটা বস্তু বেছে নিতে বলেছে, একটা যে কোনো বস্তু বেছে নিতে বলেছে, ঠিক আছে? আমি ধরো একটা বাছলাম, পি ধরনের একটা বস্তু থেকে একটা বাছলাম, ঠিক আছে? ও আচ্ছা, আগে ম্যাটারটা সলভ করি, ম্যাটারটা সলভ করা দরকার, এই আইডিয়াটা ক্লিয়ার হওয়া দরকার। তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমি। ভালো করে দেখো, এই লাল কালো নীলে আমি করেছি, আশা করি কালার ডিফারেন্সটা বোঝা যাচ্ছে ক্যামেরা, আমি ঠিক জানি না, আমাকে দেখতে হবে পরে। যদি বোঝা যাচ্ছে, যদি নাও বোঝা যায়, ওপরের রোটা লাল, সেকেন্ড রোটা কালো, থার্ড রোটা নীল। এবার লালগুলো সব এক, মানে বলগুলো একই সাইজের হয়নি, কিন্তু সব এক, মানে এদের ধর্ম এক। ওপরেরটা এই রোটার ধর্ম এক, এই রোটার ধর্ম এক, ঠিক আছে? তুমি শপিং মলে গেছো, এই রোতে যেগুলো আছে ধর্ম এক, এটার ধর্ম এক, এটার ধর্ম এক। তোমার বলছে এক বা একাধিক বস্তু বেছে নেওয়ার প্রক্রিয়া। এবার একটা বস্তু যখন বাছছো, ভালো করে একটা বস্তু বাছছো মানে প্রত্যেকটা থেকে একটা একটা বাছতে বলেছে এমন নয়, পুরো জিনিসটা থেকে একটা বাছতে বলেছে, সেটা যেই ইচ্ছে, সেটা যদি এই রোয়ের হয় এই রোয়ের, এই রোয়ের হয় এই রোয়ের, এই রোয়ের হয় এই রোয়ের, ঠিক আছে? কোন একটা রোয়ের তো হবে, ঠিক আছে? মানে এরকম ধারণাটা রাখবে না, একটা বস্তু বাছতে বলছে মানে পি থেকে আমাকে একটা বাছতেই হবে, কিউ থেকে একটা বাছতেই হবে, আর থেকে একটা বাছতেই হবে, এস থেকে একটা বাছতেই হবে, টি থেকে একটা বাছতেই হবে, না। একটা বস্তু বাছতে বলছে মানে এই যে আমি টোটাল যে বললাম এন, যেটার গুরুত্ব এই ফর্মুলায় নেই, এই গুরুত্ব নেই মানে ফর্মুলায় গুরুত্ব নেই, এনটা, সেইখানে পুরো এন থেকে তুমি একটা বস্তু বাছছ, পুরো এন থেকে, রাইট? তাহলে এখানে ভালো করে এবার ব্যাপারটা বোঝো যে আমি ধরো এটা পি, এই উপরের রোটা হচ্ছে পি, পি পি পি, পরেরটা হচ্ছে কিউ, তারপরটা হচ্ছে আর, আমি লাল দিয়ে লিখলাম, ঠিক আছে? এবার পি ধরনের বস্তু থেকে তুমি ধরো একটা বস্তু বাছছো, তাহলে হতে পারে এরকম কটা কেস হবে, একটাই কেস হবে। কেন একটা কেস হবে? একটা বস্তু বাছছো, কেন এটা NC1 হবে না? এবার আমাকে বলো কেন হবে না? কারণ তুমি ধরো এই বস্তুটা বাচ্চা, আমি বলেছি না সেন্স আর বাইরের লোকের দেখা, এইগুলোতেই গোলায় যে এটা কেন NC1 হবে না, এটা তো NC1 হলো। এখানেও তো আমি n খানা বস্তু থেকে একটাই বাছছিলাম, এখানে p খানা বস্তু থেকে আমি একটা বাছলে PC1 হবে, সিম্পল না, হবে না। কেন হবে না বোঝো, তুমি যদি এখানে একটাও বাছো, এই ধরো এই বলটা বাছলে, এই বলটাকে ঢাকা দিয়ে দাও, তুমি এবার এই বলটা বাছলে, এখন কটা বল আছে? p-1 খানা বল আছে। বাইরে থেকে কেউ দেখে বলতে পারবে যে তুমি কোন বলটা বেছেছো? এখানে কটা বল আছে? 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর বলটা বেছেছো নাকি 2 নম্বর বলটা বেছেছো বোঝানো সম্ভব? যেটা আমি পারমুটেশনের ক্ষেত্রে বলেছিলাম, যখন সিমিলার ওয়ার্ড থাকে তুমি ওই ওয়ার্ডগুলোকে রিপিট করো বা
ওই ওয়ার্ডগুলো একই থাকে, আমি ফ্যাক্টোরিয়ালটাকে ভাগ করতে বলেছিলাম। কেন বলেছিলাম? কারণ তুমি ওইগুলোর মধ্যে নিজেদের মধ্যেও যদি বিন্যাস করো, ধরো 3টে একই ওয়ার্ড আছে, এই ওয়ার্ড বলছি লেটার আছে, 3টে লেটারকে তুমি নিজেদের মধ্যে বিন্যাস করছো, বাইরের লোক বা তুমিও পরে কি দেখে বলতে পারবে আমি 2 নম্বর ওয়ার্ড লেটারটাকে 3 নম্বরের জায়গায় নিয়ে গেছিলাম? ধরো 3টে এ আছে, 3টে একে তুমি নিজেদের মধ্যে বিন্যাস করছো, বিন্যাস মানে ঘোরাচ্ছ নিজেদের মধ্যে, জায়গা পরিবর্তন করে। তুমি কি বাইরের ধরো জায়গা ঘুরিয়ে বাইরের লোককে দেখে বললে, একটা কাউকে দেখিয়ে বললে বলতো আমি কি চেঞ্জ করলাম, সে বলতে পারবে যে হ্যাঁ তুমি 2 নম্বর এটাকে 3 নম্বরের জায়গায় রেখেছো। সবগুলো এতেই সেম, রাইট? এখানেও ঠিক তাই, সবগুলো বল সেম। সেখান থেকে তুমি একটা পাচ্ছ মানে একটাই কেস, সেটা মোটেই PC1 নয়। PC1 কখন হবে? যখন এইগুলো আলাদা হবে। বোঝাতে পারলাম? চলো, তাহলে একটা বাচ্চ মানে একটা কেস, দুটো বাছলে দুটো কেস, মানে দুটো বাচ্চ মানে কি, মানে দুটো বাচ্চ মানে একটা দুটো, ওই বেসিসে দুটো, 3টে, সরি ইন্টু হবে না, ইন্টু আমি করছি কারণ কেসগুলো বোঝাতে। যাই হোক, হয় একটা কেস হবে, নাহলে দুটো কেস হবে, নাহলে 3টে কেস হবে, নাহলে 4টে কেস হবে। আপ টু কত রকম কেস হতে পারে, যে যতগুলি ইচ্ছা আপ টু কত রকম কেস হতে পারে। খানা কেস হতে পারে, খানা কেস হতে পারে, রাইট? খানা কেস হতে পারে। কেন খানা কেস হতে পারে তা বোঝো। এই যে একটা বাচ্চ একটা কেস, ঠিক আছে? হয় তুমি দুটো বাছলে, সেখানে দুটো কেস মানে কি, এইখানে কেস আর এখানে কেস আলাদা। এখানে আমি কেস কেন বলছি? দুটো বাছলে মানে দুটো বল বেছে নিবে, সংখ্যাটা তো কমছে, আলটিমেটলি সংখ্যাটা তো কমে যাচ্ছে, এই যে দুটো বেছে নিবে, ঠিক আছে? তাহলে দুটো মানে দুটো ঘটনা ঘটলো, একটা বল গেল আবার একটা বল গেল। 3টে বাচ্চ মানে একটা বল গেল, একটা বল গেল, একটা বল গেল, মানে 3টে বল গেল। এরকম করে তুমি খানা বলই বেছে নিবে। তাহলে একটা বল গেল, 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 প্রত্যেকটা বল বাচ্চ মানে একটা কেস, এটা ধরে নাও। এই ফর্মুলার ক্ষেত্রে প্রত্যেকটা বল বাচ্চ মানে একটা কেস, তাহলে একটা বল বাচ্চ মানে একটা কেস, দুটো বল বাজলে দুটো কেস, তাহলে আপ টু খানা কেস হতে পারে, ঠিক আছে? খানা কেস হতে পারে। আরেকটা কি কেস হতে পারে? আরেকটা কেস হতে পারে তুমি একটা বল বাছলে না। কেন বাছলে না এবার বোঝো। তোমাকে যখন বলেছে একটা যতগুলো ইচ্ছে বেছে নেয়ার, তুমি সেইটা কেন থেকেই বাঁচবে? তুমি থেকে বাঁচতে পারো, যখন তুমি থেকে বাঁচবে বা থেকে বাঁচবে, মানে থেকে তুমি ধরলেই না, তুমি ধরো একটা বস্তু বেছে নিয়ে চলে গেলে, সেটা ধরো থেকে নয়, তাহলে এর কোনো বস্তুই বাছলে না, সেই কেসটা মানে কোনো বস্তুই চান্স পেলো না এর, তাহলে ওই একটা কেস হবে, তাহলে সেইটা হয়ে যাবে P+1। কেন 1? এই 1টা হচ্ছে যখন তুমি একটা বস্তুও বাছছো না, মানে এইগুলো কিন্তু দেখো পসিবিলিটি, এই পসিবিলিটিটা হতে পারে যে তুমি একটা বস্তু বাছলে না, এটাও একটা পসিবিলিটি, ঠিক আছে? মোট পসিবিলিটি এর রোতে মোট পসিবিলিটি P+1। হয় তুমি খানা বস্তু বাঁচবে, মানে খানা বস্তুর মধ্যে ওইগুলো, মানে টা কিভাবে এলো তো বুঝে গেছো, আর রিপিট করছি না। আর 1টা হচ্ছে হয় তুমি একটাও বাঁচলে না, এই 1টা কিন্তু ওই একটা বস্তু বাছার 1 না, এই 1টা হচ্ছে যখন তুমি একটাও বাঁচছো না, ঠিক আছে? সিমিলার টু কিউ, যে Q+1 হবে, কারণ হয় তুমি থেকে একটা বাছলে, কি দুটো বাছলে, কি 3টে বাছলে, কি 4টে বাছলে, এটা সিমিলার টু R+1, কারণ R থেকে ওরকমই। এবার তুমি আমাকে বলো যে এই জিনিসটা যোগ হবে না গুণ হবে? এটা গুণ হবে। কেন? আমি আবার বলছি, ডিপেন্ড থাকলে গুণ, ডিপেন্ড না থাকলে যোগ, ঠিক আছে? ডিপেন্ড আছে, কেন আছে? এইখান থেকে তুমি একটা বাঁচো, তোমাকে ধরো একটা বস্তু বাঁচতে বলেছে, তুমি যদি এটা থেকে বাঁচো তাহলে আর চান্স পাবে না, তার মানে এর একটা বস্তু চান্স পাচ্ছে, মানে আর এর চান্স পাচ্ছে না, রাইট? এর একটা বস্তু চান্স পাচ্ছে মানে এর একটা বস্তু চান্স পাচ্ছে না, বা আর এর একটা বস্তু চান্স পাচ্ছে না। ধরো তোমাকে দুটো বাঁচতে বলেছে, তুমি একটা থেকে বাঁচলে, একটা থেকে বাঁচলে, আর এর বস্তু কোনো চান্স পেলো না কম্বিনেশনে আসার, ঠিক আছে? বা তোমাকে ধরো 3টে বাঁচতে বলেছে, দুটো থেকে বাঁচলে, দুটো একটা আর থেকে বাঁচলে, কোনো চান্স পেলো না, মানে কোনো একটা থাকছে বলে কোনো একটা চান্স পাচ্ছে না, সিমিলার টু আগেরটা। তাহলে সেক্ষেত্রে এটার ডিপেন্ডেন্সি আছে, তাহলে আমি এটা গুণ করবো না? করবো তো। তাহলে আমি সিম্পল এখানটায় এরকম করে ব্র্যাকেট দিচ্ছি আর ডট দিয়ে, আবার সরি এখানে ডট দিচ্ছি, ব্র্যাকেট ডট ব্র্যাকেট করে দিলাম। এটা আপ টু চলবে যতগুলো এরকম বস্তু আছে। এখানে দেখো এন এর কোনো কিছু নেই, এখানে এন গুরুত্ব পেয়েছে, আর গুরুত্ব পায়নি, এখানে এন আর কোনোটাই গুরুত্ব পায়নি। এই আরটা মানে ওই আর ধরনের, মানে
এই আরটা বুঝতে পারছো তো কি আর, ওই আরটা নয়, যেটা এনসিআর এর আর, ওই আর নয় এটা। এই আরটা আমি অন্য সেন্সে লিখেছি, এটা তো নিশ্চয়ই বুঝতেই পারছো কেন লিখেছি। তাহলে এখানে এন আর কোনোটাই গুরুত্ব পাচ্ছে না, এখানে আর গুরুত্ব পাচ্ছে না, এখানে এন আর কোনোটাই গুরুত্ব পাচ্ছে না। ফর্মুলা, এটা ফর্মুলা লিখছি, ঠিক আছে। এবার দেখো এরকম চলবে আপ টু, ধরো এস খানে আরো বস্তু আছে এস প্লাস ওয়ান, টি প্লাস ওয়ান, কেন প্লাস ওয়ান হচ্ছে তো বুঝতে পারছো, কেন গুণ হচ্ছে সেটাও বুঝতে পারছো। এবার ধরো এখানে তো পসিবিলিটি আমরা গুণ করছি, আমরা তো এটাতে পসিবিলিটি গুণ করছি, এটাতে পসিবিলিটি গুণ করছি। এই পসিবিলিটিতে ধরো এই যে গুণ করছি, হয় পি খানা বস্তু থাকবে, নাহলে একটাও পি খানা বস্তু থাকবে না, হয় কিউ খানা বস্তু থাকবে, নাহলে একটাও কিউ খানা বস্তু থাকবে না। এইখানে এই যে একটাও পি খানা বস্তু থাকবে না, একটাও কিউ খানা বস্তু থাকবে না, একটাও আর খানা বস্তু থাকবে না, এগুলোও গুণ হচ্ছে সাথে। তার মানে এরকম একটা কেস আছে যেখানে কোনো বস্তু থাকবে না, রাইট। আবার প্রশ্নটা করো, বলেছে থেকে যত ইচ্ছে বস্তু বেছে নেওয়ার প্রক্রিয়া, মানে তোমাকে দোকানে তুমি গেছো, তোমাকে একটা জিনিস কিনতেই হবে, কিনতে হবেই, দোকানে গেছো মানে যত ইচ্ছে, মানে এখানে বললাম কি যত ইচ্ছে থাকলে এক বা একাধিকের সেন্স আসবে, এক বা একাধিক থাকলে যত ইচ্ছা সেন্স আসবে, দুটোই সেম। এইটার ভাষাটার মানে এগুলোকে কেউ বোঝায় না, এটা প্রচুর ওই জন্য প্রবলেম হয়। আমি ওই জন্য এতটা সময় নিয়ে দুটো ফর্মুলা, জাস্ট দুটো ফর্মুলা আমি এতটা সময় নিয়ে ডিসকাস করছি। এই ধরনের অঙ্ক আর জীবনে সমস্যা হবে না, জীবনে সমস্যা হবে না, ঠিক আছে। এই ধরনের অঙ্কে তুমি পসিবিলিটি দেখবে, এই ধরনের অঙ্কে তুমি এরকম বস্তুগুলো দেখবে, তারপরে আচ্ছা এটা পি ধরনের বস্তু আছে, তার মানে পি ধরনের এরকম থাকতে পারে, আর একটা থাকবে যেগুলো কোনোটা থাকবে তাহলে পি প্লাস ওয়ান, কিউ প্লাস ওয়ান, আর প্লাস ওয়ান করে করে গেলে গিয়ে একটা থাকবে যেটা কোনোটাই থাকবে না। কিভাবে থাকবে বুঝে গেছো, যে এই যে এটা এই প্লাস ওয়ানের যে কেসগুলো, ওটাও তো গুণ হচ্ছে নিজেদের মধ্যে, তাহলে একটা থাকবে কোনোটাই থাকবে না, সেটাকে কি করব, সেটাকে পুরো টোটালটা থেকে করব হচ্ছে মাইনাস, ওটা একটাই থাকবে। বললাম না যে পুরোটায় ধরো নেই 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 আর লাস্টেরটা আছে, তাহলে ওটা এর মধ্যে চলে যাবে। এই যে এক বা একাধিকের সেন্স আসছে এটা থেকে, তাহলে একটা তো তুমি পাচ্ছই, তাহলে মাইনাস ওয়ান। এইটা হচ্ছে এটার ফর্মুলা, এটা হচ্ছে এটার ফর্মুলা, এটার ফর্মুলা এটা, এটার ফর্মুলা এটা, রাইট। তাহলে আমরা পুরো বুঝে গেলাম যে এটা কেন আলাদা, এটা কেন আলাদা, আর এই আলাদা আর এই আলাদাটাকে কিভাবে চিহ্নিত করতে হয়। চিহ্নিতটা করা খুব ইম্পর্টেন্ট, কারণ এক বা একাধিক বস্তু বেছে নেওয়া, পুরো দেখবে ভাষা হয়তো সেম দিয়েছে দুটো অঙ্ক, অনুসরণিত দেখবে ভাষা সেম দুটো অঙ্ক, কিন্তু এই একই বস্তু সেন্স যখনই আসছে তখনই আমি বুঝে যাব আচ্ছা তাহলে আমাকে এই ফর্মুলা লাগাতে হবে। এবার এই ফর্মুলায় এরকম দেখবে আচ্ছা পি খানা, আচ্ছা 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 পি খানা, তার মানে পি খানে থাকতে পারে, আচ্ছা আচ্ছা একটাই থাকবে হচ্ছে কোনোটাই থাকবে না, আচ্ছা আচ্ছা তাহলে আমি পুরো গুণ করবো, আচ্ছা 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 তাহলে মাইনাস ওয়ান কখন করবো, আচ্ছা 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 মাইনাস ওয়ান তখন করবো যখন একটা থাকবে না, ঠিক আছে। এরকম করে করবো। আর এটা কখন করবো, এটা তখনই করবো যখন দেখবো যে এন খানা বস্তুই আলাদা, নিজেদের মধ্যে কোনো সিমিলারিটি নেই, এই একই বস্তুর সেন্সটা এখানে নেই, কিন্তু এখানেও আমাকে আর বলে দেয়নি, মানে কতগুলো বস্তু বাঁচতে হবে বলে দেয়নি, আমাকে বলেছে এক বা একাধিক বা যতগুলো ইচ্ছা, আমাকে বড়লোকি চাল দেখাতে বলেছে, আমাকে রিচ কম্বিনেশন করতে বলেছে, তখন আমি করবো 2n-1। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। চলো এবার আমরা এটার কিছু এক্সাম্পল দেখে নেব, ঠিক আছে। এক্সাম্পল দেখার পরে ঠিক আছে, সময় হবে না মনে হচ্ছে, তো এই দুটোই থাকবে। আর ফর্মুলাটা কেন আমি এটা একটা ক্লাসে কেউ করায়, মানে অন্য কেউ দেখলে বোকা বোকা বলবে, কিন্তু দেখবে তোমাদের এইগুলোতেই প্রবলেমটা হয়, এগুলোতে এই যে ছোট ছোট যে ভাষার বললাম, বিশেষ বেঙ্গলি বলে তো হবেই, কারণ এই যে ভাষার যে প্রবলেমগুলো হচ্ছে, যে যতগুলো ইচ্ছে এক বা একাধিক বলেছে, এখানে ধরো তোমরা কি করলে জিনিসটাকে এক বা একাধিক দিয়ে এটাকে চিহ্নিত করে রেখে দিয়েছো, কিন্তু এটা এইটা চিহ্নিত করারই না। এবার তোমাকে ধরো যখনই এখানে এক বা একাধিক দিল, তুমি এখানে এইটার ফর্মুলা লাগিয়ে দিলে, এটার ফর্মুলা কিভাবে লাগালে বলছি দেখো, কিভাবে লাগালে বলছি। এটা হচ্ছে ইকুয়াল টু এন, আমি বলেছি এখানে এন এর গুরুত্ব নেই, তুমি কি করলে প্রত্যেকটা বস্তু যোগ করলে, পি খানে ধরো এখানে 9 ধরনের একই বস্তু, 4 ধরনের একই বস্তু, 5 ধরনের একই বস্তু, তাহলে 4 5 9 9 18, এখানে তুমি ফর্মুলা লিখলে 2^18 - 1 হওয়ার কথা না, এতক্ষণে বুঝে গেছে এটা 2^18 - 1 হওয়ার কথা নয়, কারণ এখানে একই বস্তুর সেন্স আছে। তুমি এক বা একাধিক দিয়ে চিহ্নিত করে রেখেছো, এক বা একাধিকটা এখানে বসিয়ে দিয়েছে, আবার উল্টোটা ধরো এখানে যত ইচ্ছা দিয়ে চিহ্নিত করে রেখেছো, কারণ ফর্মুলাতে একটা ভাষা দিয়ে লেখা, যত ইচ্ছাটা এখানে বসিয়ে দিয়েছে, এনটি বস্তু থেকে যত ইচ্ছে একই বস্তু বেছে নেওয়ার প্রক্রিয়া,
ঠিক আছে? তখন তুমি অঙ্কটা করতেই পারবে না। কেন? কারণ এখানে একই বস্তু তো বলেই যায়নি। তুমি তখন ভাববে যে আচ্ছা একই ধরনের একই বস্তু বলেনি, কি করে করব, আর আমি তো ফর্মুলায় এক বা একাধিক দিয়ে পড়েছি, ঠিক আছে, এক বা একাধিক দিয়ে পড়েছি, তাহলে আমি কিভাবে করব? বুঝতে পারলাম। এই জন্য আমি বারবার বলছি পয়েন্টগুলো মাথায় রাখো যেগুলো আমি বলছি। এক বা একাধিক মানে যত ইচ্ছে মানে এক বা একাধিক দুটোই হচ্ছে রিচ কম্বিনেশন। আর হচ্ছে রিচ কম্বিনেশনে এটাই এন এর গুরুত্ব আছে, এটা এন আর কোনোটার গুরুত্ব নেই, এটা পার্ট করে আমায় দেখতে হয়। এখানে কি পয়েন্ট হচ্ছে এক বা একাধিক, বা এখানে যত ইচ্ছে নয়, কি পয়েন্ট হচ্ছে এনটি বস্তু আর একই বস্তু। এনটি বস্তু থেকে বলে দিয়েছে মানে এখানে কোথাও আলাদা করে বলেনি এগুলো এক, আর এখানে যেহেতু একই বস্তু বলে দিয়েছে তার মানে এদের নিজেদের মধ্যে কিছু কিছু বস্তুর সিমিলারিটি আছে, ধর্মের, বৈশিষ্ট্য, স্ট্রাকচারের, রঙের, সবের, ঠিক আছে, যাদের সবগুলো বস্তুকে এক লাগে, ওই পি ধরনের সব বস্তুকে এক লাগে যেরকম। রাইট? রাইট? শেষ। না শেষ মানে এটা শেষ, ওটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এক্সাম্পলে দেখো, আসো। बातें भी कभी ना क्यों बोला कोई तेरे खातिर हजिया चाह तो गए सोचना कोई तेरे खातिर हजिया तू जहाँ जाए मैं तू जहाँ जाए मैं ঠিক আছে? এবার একটা কোশ্চেন যেটা খুব পপুলার কোশ্চেন, অনুশীলনীতে আছে, উদাহরণে আছে, দেখবে যে বলেছে যে 10টি 10 টাকার নোট, 5টি 5 টাকার নোট, 2টি 2 টাকার নোট আর একটি 1 টাকার নোট আছে। সে কতভাবে, মানে কারোর কাছে এরকম এক আছে, আজব টাইপের এরকম করে আছে, কে এরকম করে রাখে আমি জানি না, যাই হোক আছে, কতভাবে দরিদ্র ভান্ডারে দান করতে পারে, ঠিক আছে? যদি বাস্তবে হতো অঙ্কটা, যদি বাস্তবে হতো, আচ্ছা বাস্তবেটা পরে বলছি, জোকস টাইপের, দান করতে পারে, ঠিক আছে? 10টি 10 টাকা না 5,000। এবার দেখো এখানে কোথাও বলেছে একই বস্তু, বা কোথাও বলেছে এনটি বস্তু, বলেনি, বরঞ্চ এনটি বস্তু বলেছে, এই যে এনটি বস্তু, কিন্তু এখানে দেখো একই বস্তু সেন্স আছে। সেন্সটা দেখো, সেন্স 10 টাকার নোট নিজেদের মধ্যে তো সব সিমিলার। এবার কেউ বলবে, একটু বুদ্ধি লাগে, যে না নোট নাম্বার তো আলাদা। আরে পাগল, 10খানা নোটে, যে 10 টাকার নোটের ভ্যালুটা তো 10ই, সেই মানে নোট নাম্বার দেখে তো কেউ নোট দেয়া নেওয়া করে না, রাইট? তাহলে 10টা নোট সিমিলার, 5 টাকার নোট সিমিলার, 2 টাকার নোট সিমিলার, 1 টাকার নোট সিমিলার, ঠিক আছে? এখানে সিমিলার তোমায় কি দেখতে হবে? ভ্যালুটা। কারণ নোটে আমরা কি দেখি? ভ্যালু। নোটের আমরা নাম্বার দেখি না গান্ধীজি দেখি, দুটোর একটাও দেখি না, ওরা ভ্যালু দেখি, ওরা দেখি কত টাকার নোট, রাইট? তো 10 টাকার নোট, 5 টাকার নোট, 2 1, ঠিক আছে? তাহলে এখানে কি ফর্মুলা লাগবে? একই বস্তুর ফর্মুলা লাগবে। তাহলে এখানে এন আর কোনোটাই গুরুত্ব পাবে না। প্রথম কথা, এন আর গুরুত্ব পাচ্ছে না মানে এরকম আমরা এরকম করে যোগ করে করব না। এই অঙ্কটা দেখো ভালো করে, 10 5 2 1 যোগ করব না, আমরা পার্টে যাব। যখনই এন আর গুরুত্ব পাবে না, এন এবং আর গুরুত্ব পাবে না, তখন আমরা পার্ট যাব কম্বিনেশনে। পার্টে কি দেখবো? পার্টে দেখবো 10টি 10 টাকার নোট আছে, তাহলে ঠিক আছে 10টি নোট তাহলে কিভাবে হতে পারে? হয় একটা নোট দিলাম, হয় দুটো নোট দিলাম। কতভাবে দরিদ্র ভান্ডারে দান করতে পারে? একবারও বলেনি সব দিয়ে দেবে বা কিছুই দেবে না, বলেনি। কতভাবে দিতে পারে, মানে ওই হয় না কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দিচ্ছে, কেউ সব দিয়ে দিচ্ছে, ওরকম আর কি। কতভাবে দিতে হয়? কেউ 10 টাকা একটা দিতে পারে, কেউ দুটো 10 টাকার নোট দিতে পারে, কেউ 3টে 10 টাকার নোট দিতে পারে, এরকম আপ টু সে 10টা 10 টাকার নোটে দিতে পারে। তাহলে এরকম 10খানা কেস হবে। আরেকটা +1 একটা কেস হবে যেখানে সে 10 টাকার নোট একটাও দেবে না, 10 টাকার নোট সে একটাও দেবে না, ঠিক আছে? সিমিলার টু দিস 5+1, কেন? এটা নিজের মনে করো, এখানে কি হচ্ছে 2+1, 1+1, রাইট? এরকম হচ্ছে।
যদি এটা বাস্তবে হতো, এবার জোকসটা শোন, জোকস নয় ঠিক, মানে যদি এটা অঙ্কটা বাস্তবে হতো তাহলে এই অঙ্কটায় -1 হতো না। যদি এটা বাস্তব হতো তাহলে এই -1টা হতো না। -1টা কি জন্য দেবো বলেছি, কারণ একটা পসিবিলিটি আসবে আমি দানই করবো না দান, এটা একটা পসিবিলিটি আসবে। এটা যদি বাস্তবে হতো তাহলে ওই -1টা হতো না, কারণ আমি যদি থাকতাম আমি দানই করতাম না, আমি চলে আসতাম, তাহলে -1টাই হতো না। ঠিক আছে, এটার মধ্যেই ওই পসিবিলিটিটাও ঢুকে যেত। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা অঙ্ক, যেখানে তোমার বলছে দরিদ্র দান করতে পারবে, মানে করতেই হবে, তোমাকে করতেই হবে, তাহলে সেখানে -1 দিলে -1টা দিতে হবে। মানে এরকম চলবে না যে তুমি দান না করে চলে যাবে, টাকা আছে দান করতে হবে। আমাকে একটা কথা বলো, কেউ যদি পুরো জিনিসটা দান করে দেয়, তার কাছে এইটাই আছে, সে যদি দান করে দেয় সে নিজেই তো দরিদ্র হয়ে যাবে, রাইট? তাই না, সে নিজেই দরিদ্র হয়ে যাবে না? যাই হোক, অঙ্কের কি লজিক আমি জানি না, যাই হোক, কেউ বলতে পারে শুধু এইটুকুনি আছে, কে বলেছে? অঙ্কে তো তাই বলা থাকে যে একজনের কাছে এই আছে। ঠিক আছে, তো গেল। এবার আমি জিনিসটাকে এরকম করে বার করে নিতে পারবো। ঠিক আছে, এখানে আমার প্রশ্নটা অন্য। প্রশ্নটা হচ্ছে, আমি অঙ্কটা কেন দিলাম, প্রশ্নটা হচ্ছে এই যে 10, 5, 2, 1, এইটা কোনটা, এই 10টা নাকি এইটা? এটা বোঝা দরকার, কারণ এখানে আমি 10টি 10 টাকার নোট বলেছি, এখানে যদি বলতাম 10টি 5 টাকার নোট, তাহলে এখানে কি গুণ করতে, 5 + 1 না 10 + 1? এটাই তো বোঝার জায়গা গুরু, এটাই তো বোঝার জায়গা, ভালো করে বুঝো। এইখানে যে 10, 5, 2, 1, এটা হচ্ছে টি এর, এইটা নয়, এইটা নয়, এইটা কিন্তু এটা নয়। ঠিক আছে, এইগুলো নয়, কাটা কাটা কাটা, নোংরা হচ্ছে বোর্ডটা আমি জানি, কিন্তু আমি জিনিসটা এটা নয়। তোমার টি কেন টি, তোমার ধরো 10টি 5 টাকার নোট আছে, 10টি 5 টাকার নোট আছে, মানে 10খানা সিমিলার বস্তু আছে, 10টি 5 টাকার নোটে 10খানা সিমিলার বস্তু আছে। এরকম কনফিউজ করে দেয় ইচ্ছে করে, কি কি করে জানো, 10টি 10 টাকার নোট, 5টি 5 টাকার নোট, 2টি 1 টাকার নোট, একটা 2 টাকার নোট, বা একটা 2 টাকার নোট করলে তো তুমি যদি দুটোই ভুল করো হবে না, না, 2টি 1 টাকার নোট দেয়, আর ধরো একটা 1 টাকার নোট দিল। ঠিক আছে, এবার তুমি কি করছো, এটা এরকম করে নিয়ে যোগ করছো, যোগ করে গুণ করছো, মানে 10 + 1 × 5 + 1, এইখানে তুমি কি করবে, এবার গুলিয়ে ফেলছো, কারণ তুমি এখানে সব সিমিলার দেখছো, তোমার এখানে গুলিয়ে যাচ্ছে যে কি করবো। বারবার মাথায় রাখবে, যতগুলো অপশান হতে পারে সেগুলো গুণ করবো। এখানে 5 টাকা 5টা অপশন নয় তো, তোমার ম্যাক্সিমাম কত অপশন হতে পারে, 10টা অপশন, কারণ 10টা 5 টাকা আছে, তুমি 10খানা 5 টাকা দিতে পারো, আর 10টা অপশন মতো হতে পারে, তাহলে তখন তুমি 10 + 1 করবে, নাকি 5 + 1, রাইট? ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেট করো, এইটা এই ক্লিয়ারেন্সটা হলো, তো এই ক্লিয়ারগুলো আমি করছি। 10 + 1 11, 6, 3, 2, পুরোটা থেকে 1 বাদ। ঠিক আছে, কত হবে, 66 আর 6, 66 × 6, মানে এই দুটো গুণ করলাম, এই দুটো গুণ করলাম, -1, কত হবে, 36, 6 6 36, আর 3 হচ্ছে 96, এই হচ্ছে 96 - 1 395, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, অঙ্ক খুব ছোট, দেখো এই অঙ্কটা করতে কতক্ষণ লাগলো, কিন্তু বুঝে করতে, মানে এই যে বোঝানোটা টাইম লাগে, মানে তুমি যদি বুঝে যাও তারপর আর কতক্ষণ এই জিনিসটা করতে, 4টে লাইন আর একটুখানি লেখা, 1 লাইন কি 2 লাইন লিখতে হয়। এটা গেল, এটা একটা দেখলাম, এটা কোনটা দেখলাম, যেটা পসিবিলিটি। এবারে কোনটা দেখবো, এবার দেখো, ধরো দেখলাম যে 10টি বিভিন্ন বল থেকে, ওই দুটো ফর্মুলাতে সেম, ওই দুটো, ওটা আমি একবার দেখাই, তাহলে তোমাদের 5টি বিভিন্ন বল থেকে এক বা একাধিক বেছে নেওয়ার প্রক্রিয়া। এটা দুটো ফর্মুলা বলেছিলাম, দুটো জিনিস, একটা ওই সেন্সটা থেকে এলো, ওটা দিয়েও কেউ করতে পারো, কিন্তু বলেছিলাম বড় হতে পারে,
যেমন পাঁচটা তো আমরা করতেই পারি, অসুবিধা নেই, ঠিক আছে, ক্যালকুলেটারে কেউ করতে পারে, কেউ মুখেও করতে পারে, ঠিক আছে। তাহলে আমি কি করবো, একটা 5C1 হবে। হ্যাঁ, এখানে দেখো পাঁচটি বিভিন্ন বিভিন্ন আমি উল্লেখ করে দিয়েছি। যদি নাও করতাম তোমাকে যদি বলে দেয় যে এমনি কোনো একই বস্তুর কেস নেই, তাহলে তুমি নিজের বুদ্ধি লাগাবে না, মানে বলে দেয়নি, তুমি কেন ধরে নেবে যে একই বস্তু থাকতেও পারে? থাকলে তো নিশ্চয়ই বলতো, ঠিক আছে। 5C1, 5C2, 5C3, এটাই আমরা দেখলাম। হয় আমি একটা বাজবো, হয় দুটো, নাহলে তিনটে। এটা যদি এক বা একাধিকের জায়গায় কি দিত, যত ইচ্ছে সেম হতো, রাইট? প্লাস 5C4 প্লাস 5C5, এটা হবে 5C1 কত হয়, ঠিক আছে। 5C1 আমার পারমুটেশনের গুলো মনে আছে, এগুলো সত্যি অনেস্টলি যদি বলি মনে নেই। 5 হয় 5 ফ্যাক্টোরিয়াল, 5 - 1 4 ফ্যাক্টোরিয়াল। 5C1 হবে হচ্ছে 5 প্লাস 5C2 3 ফ্যাক্টোরিয়াল যায় 20 না 10 প্লাস 5, এটা তোমরা, আমি তো মুখে মুখে বলছি, তোমরা ক্যালকুলেটারে করো। 2 ফ্যাক্টোরিয়াল যায় আর 2 3 দুগুণে 6 30। 4 ফ্যাক্টোরিয়াল যাচ্ছে 1 মিনিট। 4 ফ্যাক্টোরিয়াল যাচ্ছে তো 1, আর এখানে 4 থাকছে, 4 ফ্যাক্টোরিয়াল থাকছে, তাহলে হচ্ছে 5। কেন এটা হলো বলো তো? এই দেখো 5C4 5C1, এটা কি p প্লাস, এগুলোকে আমিও গাধার মতো এগুলো ভাবছি না। এটা কি, এটা যদি p হয়, এটা যদি q হয়, p প্লাস q ইকুয়াল টু n না, 4 1 ইকুয়াল টু 5, এটা আমরা পড়েছিলাম। দেখো এগুলো এই জন্য লাগে, দেখতে পেয়েছো কেন লাগে, কেন শিখতে হয়? দেখো এটা হচ্ছে 5C5 হয় হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল, আর তাহলে 5C0 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল হয়ে যায় 1। তাহলে কত হচ্ছে এখানে? 5 1 6, কিছু একটা গন্ডগোল হলো মেবি, না কিছু একটা ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছে, যাই হোক আমি সেটা দেখছি কি হয়েছে, ওটা দিয়ে বের করে নিতেই পারবো, অসুবিধা নেই, ঠিক আছে। 5টি মোট কথা বল আছে, ঠিক আছে। ও না, গন্ডগোল হয়নি মনে হচ্ছে। 5 1 6 5 11, আর 30 আর 10 হচ্ছে তোমার কত হয়? 30 আর 10 হচ্ছে 40, 40 আর 11 হচ্ছে 51 হচ্ছে এটা 51 হবে না যদিও। আর আমি যদি ওই ফর্মুলা দিয়ে করি 2 টু দি পাওয়ার 5 - 1, এটাও করতে পারি, এই সেন্সটাও আসছে। দুটো করে পসিবিলিটি, 5টি বল থেকে এক বা একাধিক, হয় একটা বল থাকবে, তাহলে থাকবে না, দুটো পসিবিলিটি, এরকম 5টা হবে, গুণ -1, একটাও থাকবে না, ওটা বাদ দেবো। তাহলে 2 টু দি পাওয়ার 5 কত? 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 -1 কত? 31। তাহলে যদি এটা 31 হয়, তাহলে নিশ্চয়ই এটা 20 হবে না, 20 10 হবে, কিছু একটা হবে। হ্যাঁ দেখো সিম্পল। আমি যদি এটা দেখতাম, এটা সমান না, দেখো 10 হবে। কেন হবে 10? এই দেখো 3 + 2 = 5। বাহ, ভুল করেও কিছু একটা শিখিয়ে দিতে পারলাম। 20 10 30 আর এটা 31, দেখলে এই দুটো সেম। বললাম না আমি ভুল হতে পারি, ফর্মুলা ভুল হবে না, ঠিক আছে, বুঝতে পারলাম। একটা আমি দেখালাম 2 টু দি পাওয়ার 5 দিয়ে পসিবিলিটি। পরের দিন, আজকে এত অবধি থাকলো, পরের দিনকে আমি পসিবিলিটি দেখাবো যে দুটো পসিবিলিটি না আরো এক্সট্রা পসিবিলিটি হয়, প্লাস কম্বিনেশন। সব ফর্মুলা আমরা শিখে গেছি। আর একটা সিদ্ধান্ত আছে কখন বড় হয় কখন ছোট হয়, বড় মান ছোট মান, ওটা পরের দিন শিখিয়ে দেবো। আর অঙ্ক করবো, আমরা সব অঙ্ক করবো, দরকার হলে অনুশীলনী থেকে কিছু কিছু অঙ্ক নিয়ে করবো, নতুন কনসেপ্ট, আলাদা কনসেপ্টের। আর এমনি যেগুলো অনুশীলনী ছাড়াও এমনি কিছু অঙ্ক করবো পরের দিন, ঠিক আছে। এত দূর পড়ো, টিল দেন বাই বাই, গুড নাইট।